কার্গো সংকটে জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ, বাড়তে পারে সংকট। গুম প্রতিরোধ আইনের খসড়ায় জন আকাঙ্ক্ষা উপেক্ষিত, পুনর্বিবেচনার দাবি নাগরিক কমিটির। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার চলে যাব পুরো খবরে। হাইকোর্টে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করা রিট খারিজ করায় নির্বাচন নিয়ে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্টে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করা রিট খারিজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, এর আগে এ বিষয়ে যতগুলো রিট হয়েছে তা পূর্ণাঙ্গ নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া কোনো বিষয়ে পুনরায় রিট আবেদন সাধারণত গ্রহণ করেন না সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ইউনুস আলী আকন্দের রিট খারিজ হওয়ার পর আইনজীবী সাইফুল আলম ফুয়াদের রিটও বুধবার খারিজ করেছে হাইকোর্ট। কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট পরিচালিত টার্মিনালে এলএনজি শেষ হয়ে যাওয়ায় বুধবার দুপুর থেকে জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। টার্মিনালটি কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যেই আবারও বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে আরেক দফা সংকট তৈরি হলো। পেট্রোবাংলার দেওয়া তথ্যে জানা গেছে, মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নতুন কার্গো না আসা পর্যন্ত সামিটের টার্মিনাল থেকেই আমদানি করা এলএনজি সরবরাহের উপর নির্ভর করতে হবে। এর ফলে সারা দেশে গ্যাস সংকট বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত সপ্তাহে তীব্র গ্যাস সংকটের তুলনায় সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবারও এই বিপর্যয় ঘটল। এর মধ্যে শিল্প কারখানাগুলো কম চাপের গ্যাস নিয়ে সমস্যায় রয়েছে এবং সরবরাহ করা গ্যাসের বড় একটি অংশ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে। সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী 23 আগস্টের আগে এক্সিলারেটের টার্মিনালটির কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম। মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন নাগরিক কমিটির সদস্যরা। বুধবার সকালে নাগরিক প্ল্যাটফর্ম, ভয়েস ফর রিফর্ম ও নাগরিক কোয়ালিশনের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। বক্তারা বলেন, জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সকলেরই আশা সকল নাগরিকের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে একটি যুগোপযোগী ও মানবাধিকার সহায়ক আইন পাশ হবে। কিন্তু সরকার জন আকাঙ্ক্ষাকে পাত্তা না দিয়ে একতরফাভাবে এ আইন পাশ করতে যাচ্ছে, যা শেষ বিচারে নাগরিকের অধিকার সুরক্ষা দেবে না। আমরা নিরাপত্তা বাহিনীর সাথেও কথা বলেছি, তাদের কেউ কিন্তু এই জিনিসটা বলেনি, বরং উল্টাটা বলেছে। বলে, তোমাদের দলীয় কামড়াকামড়ির জন্য, তোমরা ফয়সালা আদায় করার জন্য আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি করছে এবং আমরা বিপদে পড়ছি, আমাদের এটা প্রয়োজন নেই। এই ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল এবং তাকে ফ্যাসিবাদ হিসেবে তৈরি থাকার জন্য সর্বাত্ম শক্তি নিয়োগ করেছিল। সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। This is a tangible evidence the deep state is still in full power and in full control. জুলাই জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জাদুঘরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। এই সময় পরিবারের অন্য সদস্যরাও জামাত আমিরের সঙ্গে ছিলেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জাদুঘরের বিভিন্ন সংগ্রহশালা এবং খুঁটিনাটি ডক্টর শফিকুর রহমানের সামনে উপস্থাপন করেন। সাধারণ দর্শনার্থীদের সঙ্গে পরিদর্শন শেষে বিকেলে জাদুঘর ত্যাগ করেন তিনি। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ফ্যাসিস্ট আমলের মতো 25টি এজেন্সি সিন্ডিকেট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার সাধারণ সদস্যরা। বুধবার দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে তারা জানান, আগের সরকারের সময় সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 49টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের মালিক কারাগারে আছে। অতীত থেকে শিক্ষা না নিয়ে এবারও একইভাবে সিন্ডিকেট করা হচ্ছে। এই সময় জানানো হয়, আগে সিন্ডিকেটের তালিকায় অন্তর্ভুক্তির জন্য 5 কোটি টাকা চাওয়া হলেও এবার চাওয়া হচ্ছে 17 কোটি টাকা। তাই অভিবাসন প্রক্রিয়া সিন্ডিকেট মুক্ত করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। আগে যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেটের চেয়ে কয়েক গুণ টাকা এখন বেশি দিতে হচ্ছে। অলরেডি যে আলোচনা মিডিয়াতে আসছে 17 কোটি টাকা, যেখানে লাইসেন্স অন্তর্ভুক্তি করার জন্য, যেখানে আগে ছিল মাত্র 5 কোটি,
আর এখানে 17 কোটি, তার মানে কি সিন্ডিকেটের যে ব্যয়, তার সিন্ডিকেটের যে ফি অটোমেটিকলি বেড়ে গেছে। সুতরাং কর্মীদেরকে আবার প্রত্যেকটা কর্মীকে আগে যেমন দিতে হয়েছিল এখনো ঠিক একইভাবে দিতে হবে। সৌদি আরবের সড়কে ট্যাঙ্কারের চাপায় পড়ে নিহত হয়েছেন রুবেল মিয়া নামের এক প্রবাসী বাংলাদেশি। এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওফি জানান, ৩০ বছর বয়সী রুবেল মিয়া কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলার আজমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কাজল ব্যাপারীর ছেলে। মঙ্গলবার দেশটির জিজান শহরে দায়িত্বরত অবস্থায় ট্যাঙ্কারটি রুবেলকে চাপা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১ বছর আগে কাজের উদ্দেশ্যে সৌদি যান রুবেল। রেমিটেন্স যোদ্ধার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তার পরিবার। মালয়েশিয়ার সাবা রাজ্যে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, সাবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। কোটা কিনাবলুতেও ব্যবসায়িক নেটওয়ার্কিং অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ী প্রতিনিধির সামনে বাংলাদেশের বৃহৎ ভোক্তা বাজার, তরুণ জনগোষ্ঠী ও তুলনামূলক কম উৎপাদন ব্যয়ের কথা তুলে ধরেন হাইকমিশনার। সৌদি আরবে নিজের ভাগ্য বদলের পাশাপাশি প্রবাসীদের জন্য কর্মসংস্থান তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি উদ্যোক্তা গোলাম বিন মিশাল। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, ট্রাভেল খাতে নিজের অবস্থান তৈরি করে বর্তমানে জেদ্দা, রিয়াদ, মক্কা, মদিনা, দাম্মাম, জুবাইল, আবা খামিজ, তাবুক সহ বিভিন্ন শহরে গড়ে তুলেছেন 16টি ট্রাভেল এজেন্সি। রিয়াদে বিন মিশাল গ্লোবাল কোম্পানির 4র্থ বর্ষপূর্তি উদযাপনে বক্তারা বলেন, অনলাইনে ও অফলাইনে নানা সেবা দিয়ে সৌদিতে 40 লাখ প্রবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার বিন মিশালের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ফকির আল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন সানসিটি মেডিকেলের এমডি আব্দুল আল মামুন। প্রধান বক্তা ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান। আমি চেয়েছিলাম প্রবাসীদেরকে সঠিক তথ্য দেওয়া, এবং সেটাই করে গেছে কয়েক বছর। মাঝে আমার প্রতি মনে হয়েছে যে প্রবাসীদের সেবারও কিছুটা হলেও সংকট আছে, সেটা কিভাবে মেটানো যায়। তা থেকে চিন্তা ট্রাভেল এজেন্সি বিজনেসে আসা। প্রবাসের মাটিতে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে বাংলাদেশি উদ্যোক্তারা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, সৌদি ভিশন 2030 এর সম্ভাবনা কাজে লাগিয়ে নিজ নামে প্রতিষ্ঠান গড়ে তুলছে প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় জেদ্দায় আল বালাদ লুলু হাইপার মার্কেটের নিচ তলায় 1 নম্বর গেটে যাত্রা শুরু করলো আল আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। প্রবাসীদের আধুনিক ট্রাভেল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে অতিথিদেরকে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এর স্বত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নায়েফ, মোহাম্মদ ফারাজি, মোশাররফ হোসেন রায়ান, সাকিব, রাব্বি, পাপ্পি, বাবর হোসেন, মাহবুবুর রহমান, মশিউর রহমান মাসুম সহ স্থানীয় প্রবাসীরা। জেদ্দাতে যতগুলো ট্রাভেল আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবচেয়ে কম রেটে সকল দেশের টিকিটের উপরে আমরা সর্বোচ্চ কম রেটে টিকিট দেওয়ার চেষ্টা করব। আশাবাদী যে আপনাদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের এখানে আপনারা সবসময় একটা না একটা অফার পাবেন। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কার্গো সংকটে জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ, বাড়তে পারে সংকট। গুম প্রতিরোধ আইনের খসড়ায় জন আকাঙ্ক্ষা উপেক্ষিত, পুনর্বিবেচনার দাবি নাগরিক কমিটির। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।